কদিন থেকে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, আর অনেকদিন হলো গ্রামে যাইনি। তাই আজ গ্রামে গিয়ে একসাথে 2-3টে বাচ্চা ধরে নিয়ে আসবো, যাতে 2-3 দিন আরামে বসে খেতে পারি। এরপর ডাইনি একটা মেয়ের রূপ নেয় এবং বড় সড়ো একটা ঝোলা নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এবং গ্রামে ঢুকে কিছু দূর যেতেই সে একটা নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পায়। এবং সেই কান্নার আওয়াজ শুনে সে সেই দিকে এগোতেই দেখতে পায় একটা গাছের নিচে 2টি যমজ সন্তান বসে বসে কান্না করছে। আরে বা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। যাক বাবা, আমি তো এটাই চেয়েছিলাম, আমাকে আর কষ্ট করে কথা বলতে হবে না। একসাথে দুটো যমজ সন্তান, এই দুটো বাচ্চাকে আমি অনায়াসেই নিয়ে যেতে পারবো, আর এদেরকে মজা করে খাবো। তারপর সেই ডাইনি বাচ্চা দুটোকে ঝোলার মধ্যে ঢুকিয়ে নেয় এবং সেখান থেকে চলে যেতে থাকে। আর এসব কাণ্ড গাছের ডালে বসা ললিতা দেখতে পায়। ললিতা হিজলপুর গ্রামেরই মেয়ে। ললিতা খুব দস্যি এবং চঞ্চল স্বভাবের মেয়ে। এ কি বলছে এসব? মানুষ হয়ে মানুষের সন্তানকে খাবে? আর এই বাচ্চা দুটোকে এভাবে ঝোলার মধ্যে ঢুকালোই বা কেন? তবে কি এই মহিলাটা বাচ্চা দুটোকে খাবে নাকি? এই মহিলা কি ডাইনি নাকি? আমার মনে হয় ইনি ডাইনি। এ আর মানুষের রূপ নিয়ে বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়। তবে আর দেরি করলে চলবে না, এক্ষুনি পিছু নিতে হবে। এরপর ললিতা গাছ থেকে নেমে ডাইনির পিছু নেয় এবং যেতে যেতে ভাবতে থাকে কিভাবে বাচ্চা দুটোকে ওই ডাইনির হাত থেকে বাঁচানো যায়। হঠাৎই ললিতার মাথায় একটা বুদ্ধি আসে। তার কিছুক্ষণ পরই আহা, কি সুন্দর পচা সবজির গন্ধ আসছে। মনে হচ্ছে প্রাণটাই জুড়িয়ে গেল, একদম জিভে জল চলে এলো। মনে হচ্ছে আশেপাশে কোথাও পচা সবজি আছে। কেন যে এই পচা সবজির গন্ধ নাকে এলে নিজেকে আর সামলাতে পারি না। যাই, আশেপাশে একটু খুঁজে দেখি কোথাও পচা সবজি আছে কিনা। সবজি না খেলে যে আমার এখন শান্তিই হবে না। তারপর ডাইনি তার আসল রূপ নিয়ে এবং ঝোলাটাকে একটা গাছের নিচে রেখে পচা সবজি খুঁজতে চলে যায়। এবং সেই সুযোগে ললিতা সেখানে আসে এবং ঝোলা থেকে বাচ্চা দুটোকে বের করে এবং সেখান থেকে চলে যায়। যাক বাবা, অবশেষে বাচ্চা দুটোকে বাঁচাতে পারলাম। ভাগ্যিস বুদ্ধি করে রাস্তার পাশে পচা সবজি রেখেছিলাম, এজন্যই তো বাঁচাতে পারলাম। আমি বুঝতে পেরেছিলাম রাস্তার পাশে পচা সবজি রাখলে ডাইনি তার লোভ সামলাতে পারবে না, তাই তো বুদ্ধি করে আমি রেখেছিলাম। এসব কথা বলে ললিতা হাসতে থাকে আর ডাইনি সেখানে এসে ঝোলাটা নিয়ে তার গুহায় ফিরে যায়। এবং তার গুহায় ফিরে গিয়ে সেই ঝোলাটা খুলতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ঝোলা ভর্তি পাথর। কি? আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটো কোথায় গেল? কার এত বড় সাহস আমার ঝুড়ি থেকে বাচ্চা দুটোকে নিয়ে গেছে? দূর, আর ভালোই লাগে না, আমার সব পরিশ্রম বৃথা চলে গেল। তারপর ললিতা সেই 2 সন্তানকে মানুষ করতে থাকে এবং আস্তে আস্তে গ্রামের সবাই ললিতার সেই 2 বাচ্চার সম্পর্কে জানতে পারে এবং ললিতার সম্পর্কে খারাপ কথা বলতে থাকে। আমার সাথে এসব কি হচ্ছে? এই বাচ্চা দুটো যে কে আমি তো জানি না, আর এই বাচ্চার মা বাবাকে আমি তো সেটাও জানি না। আর এই কুড়িয়ে পাওয়া যমজ সন্তানকে নিয়ে মানুষ কি না কি ভাবছে। এসব কথা বলে ললিতা সেই 2 বাচ্চাকে নিয়ে কান্না করতে থাকে। আর তখনই সেখানে গ্রামের মোড়ল চলে আসে। ছি 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 ছি, আমার গ্রামে যে এত নোংরা একটা মেয়ে থাকবে আমি তা কখনো কল্পনাও করতে পারিনি। এই ললিতা, সত্যি করে বলতো এগুলো কার পাপের সন্তান? ছি ছি মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? আমি কোনো পাপ করিনি। এরা হচ্ছে আমার কুড়িয়ে পাওয়া যমজ কন্যা। চুপ কর দুশ্চরিত্রা মেয়ে, তোর বাপ মা তো মরে গেছে, আর মরে গিয়ে রক্ষা পেয়েছে, আর আমাদের ঘাড়ের উপর বোঝা রেখে গেছে।
তোর মতন একটা নোংরা মেয়েকে। অন্যের পাপ কুড়িয়ে এনে তুই বলছিস কুড়িয়ে পাওয়া সন্তান। গ্রামের মানুষ তোর সাথে আর থাকতে চায় না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আমি এক ঘরে করে দেব। এই কথা শুনে ললিতা প্রচন্ড কান্না করতে থাকে এবং মোড়ল সেখান থেকে চলে যায় এবং ললিতা এক ঘরে হয়ে একা একা জীবন কাটাতে থাকে। দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। 5 বছর পর নিশি আর পূজা অনেকটা বড় হয়। হুট করে 5 বছর পর নিশি আর পূজার মধ্যে অনেক পরিবর্তন চলে আসে। তখন অবাক হয়ে ললিতা বলে, একে এরা তো দেখছি কোনো সাধারণ মানুষ নয়, এরা তো পরী। আমি এতদিন তাহলে পরীদেরকে বড় করেছি। 5 বছর ধরে এই 2 কন্যাকে যে আমি নিজের মেয়ের মতো করে বড় করেছি। এরা যে আমার নিজেরই কন্যা, এদের ছাড়া যে আমি কিছুতেই থাকতে পারবো না। কিন্তু আমার মেয়ে দুটো কোথায়? সকাল থেকে তো ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না। এমনিতেও ওদের তো ডানা গজিয়েছে। ওরা যদি আবার উড়ে চলে যায়, না না, দেরি না করে ওদেরকে আমার খুঁজে বের করতে হবে। এরপর ললিতা তার মেয়েদেরকে খুঁজতে চলে যায় এবং কিছুদূর যেতে সে দেখে অনেক ভিড় হয়ে আছে। সে ভিড় ঠেলে সামনে এগোতেই অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় তার 2 কন্যা তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে এবং একটি ডাইনি মৃত অবস্থায় পড়ে আছে। আরে, এই ডাইনি এখানে কেন? আর মা, তোরা এভাবে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস কেন? ললিতা, এই এই ডাইনি আমার নাতনিকে ঝোলাতে তুলে তার আস্থানায় নিয়ে যেতে ধরেছিল। তখন তোমার 2 সন্তান আমার নাতনিকে বাঁচিয়েছে। তুই আমাকে ক্ষমা কর মা, যে সন্তানদের জন্য আমি তোকে এক ঘরে করে দিয়েছিলাম, সেই সন্তানরাই আজ আমার নাতনির প্রাণ বাঁচালো। আজ তোর যমজ কন্যা ডানা দেখে আমি আমার সবটা ভুল বুঝতে পেরেছি যে এরা আসলেও পরিকন্যা। আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে। এভাবে মাপ চাইবেন না মোহর মশাই। আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। তুই সত্যি অনেক উদার মনের মানুষ রে মা। তবে আজ থেকে তুই আর এক ঘরে নোস। তুই এখন আমাদের সবার সাথেই থাকবি, আর তোর পরিকন্যারা হবে এই গ্রামের রক্ষাকর্তা। এরপর ললিতা আবার আগের মতো তার পরিকন্যাদের নিয়ে সুন্দর মতো জীবনযাপন করতে থাকে। দেখো, আমাদের মেয়ে প্রাইভেট না পড়ে অনেক ভালো রেজাল্ট করবে। সুমন তার গ্রামে সরকারি স্কুলে পড়াশোনা করত। সে ছিল তার ক্লাসের খুবই সতর্ক স্টুডেন্ট। কিছুদিন পর পরীক্ষা হয়, আর পরীক্ষা শেষে সুমন তার রেজাল্টও পায়। আর সুমন কলেজে ভর্তি হওয়ার জন্য তার বাবাকে বলে, কিন্তু তার বাবার পক্ষে কলেজের ভার বহন করা সম্ভব হচ্ছিল না। আর তাছাড়া তাদের বাড়ি থেকে কলেজের পথ অনেক দূর। তাই বাধ্য হয়ে সুমন তার পড়াশোনা সেখানেই থামিয়ে দেয় আর বাড়ির কাজে তার মাকে সাহায্য করতে থাকে। এমনই একদিন, মা, সামনে তো নবরাত্রি আসছে, তুমি এক কাজ করো, তুমি রান্না বান্নাটা করো আর আমি ঘরদোর পরিষ্কার করছি। আরে, তুই এত কাজ করলে ক্লান্ত হয়ে যাবি, চল আমিও তোর হাতে হাতে কাজ করে দেই। কি যে বলো না মা, তুমি কি তোমার মেয়েকে এতটাই দুর্বল ভাবো? তুমি কোনো চিন্তা করো না, আমি সব কাজ একা হাতে সামলে নেব। তুমি শুধু রান্নাঘরের কাজটা দেখে রেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুই কাজ কর, আর কোনো দরকার পড়লে আমাকে ডাকিস। এরপর সুমন ঘর পরিষ্কার করতে লেগে পড়ে। আর এদিকে ঈশ্বরের কাছে আমার একটাই চাওয়া, আমার মেয়েটা যেন ভালো একটা শ্বশুর বাড়ি পেয়ে যায়, আর যারা আমার মেয়েটার গুণ বুঝতে পারবে। নিশ্চয়ই হবে গো, আমাদের মেয়েটা যে অনেক ভালো, ওর সাথে সবটা ভালোই হবে। এভাবেই সময় কাটছিল। সুমনের বাবাও তার জন্য ছেলে দেখা শুরু করে দিয়েছিল। আরে কমলা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে, তোমাকে খুব খুশি লাগছে? আরে, আমি যে খুশির খবর নিয়ে এসেছি, তুমি শুনলে তুমিও খুশি হবে অনেক। আচ্ছা আচ্ছা, বলো এখন। আরে, পাশের গ্রামে একটা ছেলে আছে, ওর নাম কিশোর, মা বাবার একমাত্র ছেলে।
জমিতে কৃষি কাজ করে আর সে অনেক ভালো ছেলে। আমার খুব ভালো লেগেছে। আমি আজই তার সাথে দেখা করে এসেছি। ওর সাথে সুমনকে অনেক ভালো মানাবে। এসব তো ঠিক আছে, কিন্তু তুমি চিন্তা করো না, লেনদেনের বিষয়ে কোনো সমস্যাই হবে না। আমার সব কথাই হয়ে গেছে, আর কালকে আমি আমাদের বাসায় ওদেরকে ডেকেছি। আরে কালকে কালকে বলেছো? আর আমি তো কোনো তৈরি করিনি। আর এত তাড়াতাড়ি কেন ডেকেছো? কিছু তো জোগাড় করতে হবে, তাই না? আরে কাল বাদে তো পরশু নবরাত্রি না, আর আমি চাই আমাদের ঘরটা যেমন আছে ওরা তেমনই দেখে যাক। পরের দিন কিশোর তার পরিবারকে নিয়ে সুমনের বাড়িতে চলে আসে। এক নজর দেখাতেই সুমন কিশোরকে পছন্দ করে, আর কিশোরও সুমনকে পছন্দ করে। আর কিশোরের বাবা সুমনের বাবাকে বলে, আপনি বিয়ের সবকিছু তৈরি করুন বিআই মশাই, খুব শীঘ্রই আমরা বারাত নিয়ে আসব। এসব কথা শুনে সুমন ভীষণ খুশি হয়, আর নবরাত্রির পরেই তাদের বিয়ের দিন ঠিক হয়। আর এদিকে সুমন নবরাত্রির জন্য ঘর গোছাচ্ছিল। আর কাজ করিস না রে মা, এর পরের বার তো তুই তো শ্বশুর বাড়িতেই থাকবি, এখানে তো আর থাকবি না। আর আজকে না হয় আমাকেই কাজ করতে দে। ধুর মা, তুমি যে কি বলো না। সুমন তার কাজ করতে করতে থমকে গেল, কারণ সে জানতো এর পরের বছর নবরাত্রি তার স্বামীর বাড়িতেই কাটাতে হবে, আর সে তার বাবার বাসাকে অনেক মিস করবে। নবরাত্রির কিছুদিন পর কিশোর এবং সুমনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর কিশোরের বাড়িতে ফুলসজ্জা রাতে কিশোর সুমনকে বলে, যাক, বিয়েটা আমাদের হয়ে গেছে, মাতা রানী আমাদের সব কথাই শুনেছে। তার মানে? আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম না, তখন আমি মাতা রানীকে বলেছিলাম তোমার সঙ্গে যেন আমার বিয়েটা হয়ে যায়। তুমি কি সুন্দর দেখতে, আমি তো তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। কিশোর সুমনকে অনেক ভালোবাসতো, আর সুমনও কিশোরকে জীবনসাথী হিসেবে পেয়ে অনেক খুশি ছিল। দেখতে দেখতে একটি বছর কেটে যায়। পরের বছর আবার নবরাত্রি চলে আসে, আর সেই নবরাত্রিতে কিশোর ভীষণ চিন্তিত ছিল। তখন সুমন এসে তাকে বলে, কি হয়েছে, তুমি তো চিন্তা করছো কেন? এই বৃষ্টি দেখেছো? 3 দিন থেকে বৃষ্টি থামছেই না। আচ্ছা, আমাদের জমির ফসল ঠিক আছে তো? আসলে ফসল পেকে গিয়েছিল, আর আমি যেই সময় কাটতে যাব সেই সময় অনেক বৃষ্টি, আর আমি কাটতেই পারিনি। এসব বলে কিশোর ভীষণ চিন্তা করতে থাকে। এদিকে কিশোরের সব ফসল বৃষ্টিতে ধুয়ে নদীতে ভেসে যায়। এরপর থেকে তাদের সংসারে অভাব দেখা দেয়, আর সুমন গত বছরের থাকা ফসল দিয়েই কোনো মতে তাদের সংসারটাকে চালিয়ে নেয়। আর এসব কথা শুনে সুমনও অনেক কষ্ট পায়। কি হয়েছে সুমন, তুমি এভাবে কাঁদছো কেন? আসলে আমি তো শুধুমাত্র কাটছিলাম, আমাদের এবার ফসল খারাপ হয়ে গিয়েছিল, তাই সামনের দিনগুলো আমরা কিভাবে চলবো? আমি জানি এতে তোমার অনেক সমস্যা হবে। তা হবে হয়তো, কিন্তু তুমি এসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এরপর নবরাত্রি পার হয়ে যায়। এরপর নবরাত্রির একদিন পরে সুমন তার ঘরে মন খারাপ করে বসেছিল, আর তখনই সে একটি ডাক শুনতে পায়। মা, বাইরে এসো, দেখো কে এসেছে। এরপর সুমন আর কিশোর বাইরে এসে দেখে কিছু কন্যা দাঁড়িয়ে আছে। সে তাদের ভেতরে আসতে বলল। সব কন্যারা ঘরে বসে ভোজনের জন্য অপেক্ষা করছিল। আর তখন সুমন একা একা বলতে থাকে, হে মাতা রানী, এই তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার? আমার ঘরে এতগুলো অতিথি এসেছে, আমি আমি এদের কি খাওয়াবো? দেখো তো কোনো ডিব্বায় কোনো খাবার আছে কিনা। সুমন অনেক খুঁজে দেখলো একটি পাত্রে ময়দা রয়েছে, আর একটি পাত্রে সুজি রয়েছে। তুমি বরং এসবই রান্না করো, আর আমি দেখি কোথাও ময়দা আর একটু সুজি পাই কিনা। এসব বলে কিশোর সেখান থেকে চলে যায়। কিন্তু যখনই সুমন সুজি রান্না করছিল, সে দেখলো সে অল্প সুজি রান্না করেছিল, কিন্তু তা মুহূর্তের মধ্যেই অনেক বেশি হয়ে গিয়েছিল। আর এসব দেখে তো সুমন ভীষণ অবাক হয়ে যায়, আর সে বলতে লাগে, হে মাতা রানী, আমি জানি এইসব কিছু তুমিই করছো, তোমাকে অনেক ধন্যবাদ মাতা রানী। এভাবে সুমন যে খাবারগুলো অল্প অল্প করে রান্না করেছিল, সেই খাবারগুলো অনেক খাবার হয়ে গিয়েছিল, আর সেই খাবারগুলো দিয়ে পাত্রগুলো ভর্তি হয়ে যেত। কিছুক্ষণের মধ্যে সুমন হালুয়া, পুরি ইত্যাদি বানিয়ে ফেললো। আর ততক্ষণে কিশোরও চলে এসেছিল। আর কিশোর বাড়িতে এসে যখন এসব দৃশ্য দেখলো, তখন সে ভীষণ অবাক হয়ে গেল, আর তার চোখ থেকে সুমন, সুমন, এগুলো কি দেখছি আমি?
বলছি গো বলছি, কিন্তু তার আগে কন্যাদের তো ভোজন করাতে হবে বলো। চলো আমরা কন্যাদের খাবার পরিবেশন করি। এরপর সুমন এবং কিশোর মিলে কন্যাদের ভোজন করায়। আর সেসব কন্যা থেকে একটি কন্যা দাঁড়িয়ে যায়, আর সে সাথে সাথে মা দেবীর রূপ নেয়। আর বাকি কন্যাগুলো সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আর এসব দেখে সুমন এবং কিশোর দুজনেই হাত জোড় করে কাঁদতে থাকে। মা মা আমরা ধন্য হয়েছি তোমার দর্শন পেয়ে মা। আমি তোমাদের ভক্তিতে প্রসন্ন হয়েছি। তোমাদের অভাব থাকতেও তোমরা আমাদেরকে খেতে দিয়েছিলে। তোমাদের এত কষ্ট থাকতেও তোমরা আমাকে ভুলোনি। আমি তো তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম, আর তাতে তোমরা উত্তীর্ণ হয়েছো। মা, তার মানে কি ওই খাবারগুলো বৃদ্ধির পেছনে তোমার হাত রয়েছে? তুমি ওসব করেছিলে, তাই না মা? হ্যাঁ মা, আমি করেছিলাম। আর এসব কিছু সবসময় তোমার সঙ্গেই হতে থাকবে। তোমার বাসনপত্র কখনোই খালি থাকবে না। আর এসব দিয়ে তুমি কি করবে তুমি ভালো বোঝো। যেমনটা আপনি বলেছেন মাতা। এসব কথা বলে মাতা রানী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তারপর থেকে সুমন যাই রান্না করত তাই অনেক বেশি হয়ে যেত। আর এভাবেই সুমনের দিন অনেক ভালোই চলতো। এক গ্রামে মালতী নামের একটি মেয়ে তার ঠাকুমা সহ বাস করত, কিন্তু সে অল্প বয়সে তার বাবা মাকে হারায়। সে অনেক কষ্টে তার ঠাকুমার কাছে বড় হয়েছে। এইদিকে সাগর ছিল মধ্যবিত্ত ঘরের এক ছেলে। সাগর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। সাগরের মা সাগরকে বিয়ে দেওয়ার জন্য ঘটককে ডেকে পাত্রী খুঁজছিলেন। সাগরের মা ছিল খুব লোভী আর অহংকারী। তিনি চাচ্ছিলেন তার ছেলের বিয়ে বড় পরিবারে হোক, সে যেন অনেক যৌতুক পায়। এই যে ঘটক মশাই, আমার ছেলের জন্য এমন একটি পাত্রী খুঁজে আনুন যেন সবাই আমার বৌমাকে দেখে হিংসে করে, তার যেন কোনো কিছুতেই কমতি না থাকে। আহা, আপনি এত চিন্তা করেন কেন? হ্যাঁ, আপনার ছেলের জন্য এমন একটি পাত্রী খুঁজে আনবো না, আপনি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন। এই জন্য তিনি ঘটকের সঙ্গে কথা বলে পাত্রীও ঠিক করে রাখেন যে তার ছেলে বাড়ি আসলে তার সঙ্গে বিয়ে দিবে। একদিন মালতী তার বাড়ির পাশে বসে মনের কষ্টে কাটছিল। এমন সময় সাগর তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। তার কান্না দেখে সাগরের ভীষণ কষ্ট হয়, আর সাগর মেয়েটির কাছে যায় আর মালতীর সব দুঃখের কথা সাগর শোনে। মালতীর দুঃখের কথা শুনে সাগরের মনে দয়া হয়, আর সে মনে মনে বলতে থাকে, আহারে, মেয়েটা কত অভাগিনী, ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, আর আজ তার এই অবস্থা। আর তখন সাগর বলল, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আপনি বলুন। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? আমার মতো গরিব মেয়েকে আপনি বিয়ে করবেন? আপনার মা বাবা কিছু বলবে না? তোমাকে এত কিছু ভাবতে হবে না, আমার মা আমার মতের বিরুদ্ধে কখনো কিছু করে না। তারপর সাগর মালতীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। তার মা তার সাথে একটা বউকে দেখে বলে, বাবা, এ কি তোর অফিসের কেউ হয়? না মা, এটা তোমার বৌমা, তোমাকে কিছু না জানিয়েই আমি বিয়ে করে ফেলেছি। এসব বলে তার মাকে মালতীর সম্পর্কে সবকিছু খুলে বলে। কিন্তু তার মা তার বউকে দেখে খুশি হয়নি। তার মা ছেলেকে ভীষণ ভয় পেত, তাই তখন সে কিছুই বলেনি। তার ছেলের সাথে অভিনয় করে বলে, খুব ভালো করেছিস বাবা, আমার খুব পছন্দ হয়েছে। অনেক দূর থেকে তোরা এসেছিস, একটু বিশ্রাম নিয়ে নে। এভাবে কিছুদিন কেটে যায়। তার মা তার ছেলের সামনে বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করত না। কিছুদিন পরে সাগরের কাজের জন্য তাকে বাইরে যেতে হয়। তুমি একদম চিন্তা করো না, দেখো আমি তাড়াতাড়ি ফিরে আসব, কিছুদিনেরই তো ব্যাপার মাত্র, অফিসের কাজ শেষ হলে আমি ফিরে আসব। সেই সুযোগে তার মা তার বউকে বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো। তার বউকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত, তাকে ঠিক মতো খেতে পড়তেও দিত না। একদিন সকালে
সে উঠান ঝাড় দিচ্ছিল। আর সে দেখলো একজন শাড়িওয়ালা ভ্যানে করে শাড়ি নিয়ে যাচ্ছিল। বলছে, শাড়ি নেবেন নাকি শাড়ি? বিভিন্ন রকমের রং বেরঙের শাড়ি আছে, শাড়ি খুব কম দামের আর ভালো ভালো শাড়ি আছে। শাড়ি নেবেন নাকি শাড়ি? ওই শাড়িওয়ালা একটু দাঁড়াও, আমি একটা শাড়ি নেব। আর শাড়িগুলো দেখতে থাকে। এই শাড়িটা নাও বোন, এই শাড়িটা খুব ভালো শাড়ি। এই শাড়িটা পরলে তোমাকে খুব সুন্দর লাগবে। এমন সময় সেখানে তার শাশুড়ি চলে আসে। আর শাশুড়ি বলে, বৌমা তুমি শাড়ি নিচ্ছ নাকি? তোমার না কতগুলো শাড়ি আছে, তাহলে আবার শাড়ির কি হবে? মা, আমার তো শুধু দুটো শাড়ি, আর কোথাও যাওয়ার মতো পরার মতো কোনো শাড়ি নেই, তাই একটা শাড়ি দেখছিলাম। মা, তুমি বাহিরের লোকের সামনে ঘরের কথা বলছো? আজ তোমাকে আমি মজা দেখাবো। থাক, আমি আর শাড়ি নেব না। বোন, এই শাড়িটা তোমাকে দাদা হিসেবে দিচ্ছি। আজ তোমার কাছে কোনো টাকা নেব না, তুমি নিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর মালতী সেখান থেকে চলে গেল। আর ভ্যানওয়ালা তার জন্য একটা শাড়ি রেখে চলে গেল। আর তার শাশুড়ি বাইরে এসে দেখে একটা শাড়ি পরে আছে। আর সে সেটা হাতে তুলে নেয় আর বলে, শাড়িওয়ালা মনে হয় ভুল করে শাড়িটা রেখে গেছে। যাক, ভালো হয়েছে, এটা আমি নেব। আর শাড়িওয়ালা এসে যদি বলে ও একটা শাড়ি রেখে গেছে, তাহলে আমি বলবো কোনো শাড়ি রেখে যাননি। কাপড় নিয়ে সে ঘরের ভিতরে চলে যায়। এই মালতী, এই মালতী, সারাদিন কি শুয়ে বসে থাকলে হবে? এ বাসার কাজগুলো কে করবে শুনি? আমার ছেলে যে তোকে কি দেখে বিয়ে করছিল, কি জানি রাস্তার মেয়ে একটা, ছোট লোক, বাপ মা ঠিক নেই, টাকা পয়সা নেই, তোকে আমার ছেলের ঘরে জুটতে হলো। আর কোনো ছেলে পাইলি না তুই, আপদ একটা। মা, আপনি এসব কি বলছেন? আমি তো বাসার সমস্ত কাজ করি, বসে তো আর থাকি না। থাক, আর মুখে মুখে তর্ক করতে হবে না। তোর মতো মেয়েদের ধান্দা আমি বুঝি না ভাবছিস? ন্যাকামো করে ছেলেদের মন গলাইস। থাক, আর ন্যাকামো করে কান্না করতে হবে না, যা গিয়ে কাজ কর। এই বলে তার শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যায়। আর মালতী ঘরে বসে কাঁদতে থাকে। এভাবে কষ্টে তার দিন চলতে থাকে। একদিন হঠাৎই তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। আর তার শাশুড়ি চিকিৎসার জন্য পাশের একটি হাসপাতালে ভর্তি করে। কিন্তু ডাক্তার বলে তার শাশুড়িকে বাঁচাতে হলে যত তাড়াতাড়ি সম্ভব একটি অপারেশন করতে হবে, কিন্তু তার জন্য অনেক টাকার প্রয়োজন। তখন তাদের বাড়িতে অত টাকা ছিল না। তখন মালতী তার সব গহনা বিক্রি করে দেয় আর তার শাশুড়ির অপারেশন করায়। কিছুদিন পরে তাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসে। আর মালতী তার শাশুড়িকে ভালোভাবে দেখাশোনা করতে লাগলো। আর মালতীর সেবা যত্নে তার শাশুড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল। আর তার শাশুড়িকে সুস্থ করার জন্য তার এই অপারেশন চেষ্টা দেখে তার শাশুড়ি তার উপর ভীষণ খুশি হয়ে গেল। সব দেখে তার শাশুড়ি অনুতপ্ত হয়ে থাকে। আর তার শাশুড়ি বলল, বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে এতদিন অনেক অন্যায় করেছি, কখনো নিজের বৌমার সম্মান দেইনি। আজ তুমি আমাকে সযত্নে সুস্থ করে তুললে। মা, এসব আপনি কি বলছেন? আপনি আমার মায়ের মতন। আমার কাছে ক্ষমা চেয়ে আমার পাপ বাড়াবেন না মা। আপনি তো আমার মা, আমি তো আপনাকে আমার নিজের মা বলেই মানি। আর মার জন্য মেয়ে এতটুকু করবে না? আর মালতীর এসব কথা শুনে তার শাশুড়ি তার সব ভুল বুঝতে পারে। আর এরপর থেকে তার শাশুড়ি আর তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে না, নিজের মেয়ের মতো তাকে আগলিয়ে রাখে। আর এভাবে তারা আবারও সুখে শান্তিতে থাকতে লাগলো। চৌরাতো, কিন্তু প্রশান্তের ব্যবসা খুবই ভালো চলছিল, কারণ ও খুব সৎ ছিল। শশাঙ্ক, তুমি কি করবে বলে ভেবেছ? কিছু লাভ টাভ করবে নাকি না? শশাঙ্ক, নাম আমার লাভ তো আমি করবই, এবার দেখো আমি কি করি। আরে এ কথা তো তুমি সবসময় বলো,
কিন্তু তোমার থেকে তো বেশি লাভ আমার বন্ধু প্রশান্তই করে, বুঝেছো? প্রশান্তের বুদ্ধি আর সততার প্রশংসা সবাই করে। ওই তোতলার মুখটা আমি এবার বন্ধ করে দেব, ওর থেকে বেশি লাভ এবার আমিই করব। শোন সুশান্ত, প্রশান্ত তোর সবসময় ভালো চায়, কিন্তু তুই ওর সবসময় ক্ষতি চাস কেন বলতো? এই টাকলু, তুই তোর চা বিক্রি কর, আর আমি কি করি সেটা চুপচাপ দেখ। শশাঙ্ক রেগে গিয়ে ওখানে চা না খেয়ে সেখান থেকে বেরিয়ে পড়লো। কিরে প্রশান্ত, কেমন আছিস? এবার মেলাতেও আসছিস তুই? আরে দোকান খুলতে আসিস, এবার আমি তোকে দেখাবো যে ব্যবসা কেমন করে করতে হয়, বুঝলি? আমি এর জন্যই তো তোমার সাথে দোকান খুলতে চাই না, তো তোমার এরকম আচরণের জন্য, বুঝেছো? এই ছাড় তো তুই এসব, আমি তোকে দেখে নেব, আর এই বছর মেলায় আমি সবচেয়ে ভালো ব্যবসা করব। মেলার প্রথম দিনে শশাঙ্ক নিজের পানিপুরির দোকান খুললো, আর প্রশান্ত কালো পানিপুরির দোকান খুললো। প্রশান্তের কালো পানিপুরির কথা মানুষজন প্রথম শুনলো, এজন্য প্রথম দিন থেকেই প্রশান্তের দোকানের খুব বিক্রি হলো। মানুষের ভিড় জমে গেল প্রশান্তের দোকানের সামনে। এই যে প্রশান্ত ভাই, শুনলাম তুমি নাকি নতুন জিনিস বিক্রি করো, কালো পানিপুরি, ফুচকা। আমাকেও কয়েকটা দাও, আমি খেয়ে আনন্দ নিই। এই দেখতে পাচ্ছ তো আমার পেটটা কত বড়, 4 প্লেট ফুচকা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব, বাকি লোকেদের কথা তো পরে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি শুধু ভালো জিনিসের ব্যবহার করি। আমার এখানে কালো ফুচকা বেশি বিক্রি হয়। শশাঙ্ক প্রশান্তের দোকান দেখে খুব হিংসে করত, নিজের দোকান প্রথম দিনই বন্ধ করে সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে আমাকে এবার কালো পানিপুরি বিক্রি করতে হবে, তাহলেই আমার বেশি লাভ হবে। কি হয়েছে বাবা, একলা একলা কি বলছিস এসব? কি হয়েছে আমাকে খুলে বল। শশাঙ্ক নিজের মাকে সবকিছু খুলে বলল। আর যদি এরকমই হয় তাহলে তুমি কাল থেকে পানিপুরি বিক্রি করো, আর সৎভাবেই করো, অন্যের ব্যবসার দিকে বেশি নজর দিও না, তোমার ব্যবসাও ভালো চলবে। পরের দিন সকালে শশাঙ্ক প্রশান্তের দোকানের সামনে নিজের কালো পানিপুরির দোকান খুললো, কিন্তু প্রশান্ত সহজ সরল আর সৎ হওয়ার জন্য গ্রামবাসীরা আর মেলায় আসা লোকজনেরা ওর দোকানে কালো পানিপুরি খেতে আসতো। আর শশাঙ্ক এসব দেখে খুবই হতাশ হচ্ছিল। তখন ওর দোকানে একজন মহিলা এলো। আরে দাদা, আমার জন্য 10 প্লেট কালো পানিপুরি পার্সেল করে দাও, বাড়ির লোকের জন্য নিয়ে যেতে হবে। আর এই নাও 2000 টাকার নোট, তাড়াতাড়ি করো। ওই মহিলা আর টাকা দেখে শশাঙ্কর মনে লোভ সৃষ্টি হয়, আর ওর চোখ জল জল করে উঠল। এই তো, আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে। আমি আপনার পার্সেলটা রেডি করি, আর আপনি ততক্ষণ একটু বসুন, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। শশাঙ্ক পানিপুরি পার্সেল করে দিয়ে দিল। আরে না না, আমার কাছে খুচরো নেই। আপনি এক কাজ করুন, আমার যখন শেষ হয়ে যাবে তখন আপনি চলে আসুন আমার কাছে, আমি তখন টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু অবশ্যই দিয়ে দিও। যাক, ভালো হয়েছে রে, অন্তত শশাঙ্কের দোকানে কাস্টমার আসতে শুরু করেছে। ওদিকে প্রশান্তের দোকানে খুবই ভিড় হয়ে গেল। শশাঙ্ক এ কথায় জ্বলে গিয়ে প্রশান্তের পানিপুরিতে কিছু মেশানোর পরিকল্পনা করলো। শশাঙ্ক ভাবলো প্রশান্তের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিবে। এই বেটা প্রশান্ত নিজের দোকানটা ছেড়ে একবার যাক দেখিনি, আমি ওকে উচিত শিক্ষা দেব, খুব ভালো লাগবে। আমার টাকা তো দিয়ে দাও, তুমি সেটা খুচরো করিয়েছো নাকি করো নাই? আরে আরে, কিসের পয়সা? আমি তো তোমাকে চিনিই না, বুঝেছো? আরে আজ সকালেই তো আমি তোমার দোকান থেকে পানিপুরি নিয়ে গেছিলাম, আর তোমাকে 2000 টাকার নোট দিয়েছিলাম। আরে আমি তোমাকে তাও চিনি না, বলছি তো। এবার যাও তো এখান থেকে, যাও গিয়ে নিজের কাজ করো, যাও। শশাঙ্কের নজর প্রশান্তের দোকানের দিকে গেল। ও নিজের দোকান খোলা ছেড়ে কোথাও একটা যাচ্ছিল। দাদা, আমার দোকানটা একটু দেখিয়েন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ প্রশান্ত ভাই, তুমি যাও, আমি দোকানটা দেখবো। যাও, তুমি ঘুরে এসো, একদম চিন্তা করো না। প্রশান্ত দোকান ছেড়ে যাওয়ার পরই শশাঙ্ক
সুযোগ বুঝে তার দোকানের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিল। তখনই পাশের এক দোকানের খেলনা বিক্রেতা তাকে ডাক দিল। আরে আরে, তুমি ওখানে কি করছো? প্রশান্ত ভাই তো দোকানে নেই, কিছুক্ষণ পরে আসবে, বুঝতে পেরেছো? এই, কি করো তুমি এখানে? এই বেটা খেলনাওয়ালা, তুই তোর নিজের ব্যবসা কর, নইলে তোর বাচ্চাদের খেলনা বিক্রি করা শিখিয়ে দেবো, বুঝেছিস? শশাঙ্ক প্রশান্তের দোকানের পানিপুরিতে ইঁদুর মারার ঔষধ মিশিয়ে দিল আর ওখান থেকে চলে গেল। আর সেই খেলনা বিক্রেতা দূর থেকে সে সবকিছু দেখতে পেল, কিন্তু নিজের দোকানে অনেক গ্রাহক থাকার জন্য ও বেশি নজর দিতে পারল না। কিছুক্ষণ পরে প্রশান্তের দোকানে একজন লোক তার বাচ্চাকে নিয়ে এলো। আমিও পানিপুরি চাই বাবা, পানিপুরি চাই, এক্ষুনি নাও। যখনই ওই বাচ্চা প্রশান্তের দোকানের পানিপুরি খেলো, তখনই ওই বাচ্চা মাথা ঘুরে পড়ে গেল। সময় থাকতে প্রশান্ত সবকিছু ছেড়ে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে গেল আর ওর প্রাণ বাঁচিয়ে দিল। আর এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়লো যে প্রশান্তের দোকানের পানিপুরি খেয়ে বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এজন্য গ্রামবাসীরা প্রশান্তের দোকানের পানিপুরি না খাওয়ার সিদ্ধান্ত নিল। এইবার মজা হবে। এই প্রশান্তের বাচ্চাটা খুব সৎ নিজেকে মনে করে, তাই না? এইবার ওকে গ্রামের লোকেরা ঘাড় ধরে তাড়িয়ে দেবে। এই প্রশান্তের বিষ ফুসকা খাওয়ার কারণে বাচ্চাটা হসপিটালে গিয়েছিল। এবার তোমরাই বলো ওর সাথে কি করা উচিত? কি আর করবেন, গ্রাম থেকে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, না হলে সারা গ্রামবাসীদের মেরে ফেলবে ও। আমি এমনটা কেন করবো? হ্যাঁ, প্রশান্তকে কাঁদতে দেখে ওই খেলনা বিক্রেতা এসে বলল, আরে আরে, শাস্তি প্রশান্তকে নয়, এই বেটা শশাঙ্ককে দেওয়া উচিত। আমি তখন দেখেছি প্রশান্ত যখন দোকানে ছিল না, ওই ওর দোকানে যে কি সব মিশিয়ে দিয়েছিল। এই, তুমি আমাকে কেন মিথ্যে অপবাদ দিচ্ছ? আমি জানি তুমি ওর হয়ে এসব কথা বলছো, তাই না? কেন বলছো শুনি? দোকানওয়ালা হও, সেই জন্যই তো। সবকিছু দেখে শশাঙ্কের দোকানে আসা সেই ভদ্রমহিলা নিজের টাকা হারিয়ে দিয়েছিল। সে এসে বলল, যদি এই খেলনা বিক্রেতা মিথ্যে কথা বলে তাহলে আমি প্রমাণ দিব। এই সব কাজ শশাঙ্কেরই, ওই করেছে এসব, আর আমার টাকাও নিয়ে নিয়েছে। আর প্রশান্তের দোকানের পানিপুরিতে ওই ইঁদুর মারার ঔষধ মিশিয়েছিল। আমাকে ক্ষমা করে দিও, এই ভুলটা আমি করেছি। প্রশান্তের উপর হিংসে করে আমি পানিপুরিতে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিয়েছি। আমাকে ক্ষমা করে দিস ভাই। তাহলে এটাই ঠিক হলো, গ্রামের সমস্ত লোকেরা এটাই সিদ্ধান্ত নিয়েছে যে গ্রাম থেকে তোমাকে বার করে দেওয়া হবে। মেলা তো দূরের কথা, তোমাকে যদি আমি কোনো বিয়ে বাড়িতেও দেখতে পাই না, তাহলে তোমার উপরে কানুনি ব্যবস্থা নেব। এইটুকু বলে গ্রামের পঞ্চায়েত মশাই শশাঙ্ককে গ্রাম থেকে বের করে দিল। প্রশান্ত নিজের পানিপুরি দোকান আবার খুলে দিল আর ওর ব্যবসা খুব ভালো চলতে থাকলো।